যন্তর মন্তরে জোরদার স্ট্রাইক চলছে, আপনারা দেখেছেন। ওটা এমনই স্ট্রাইক চলছে, এমনই জোরদার স্ট্রাইক চলছে যে সেন্ট্রাল গভর্নমেন্টকে হিলিয়ে রেখেছে, নাড়িয়ে দিয়েছে পুরো। তার সঙ্গে সঙ্গে সোনম বাংচুক যে স্ট্রাইক করছিল, তার স্ট্রাইক করার কারণ শুধু এটা নয় যে শুধু লাদাখকে নিয়ে। ডেফিনেটলি নিট 60+ যে পেপার লিক হয়েছে সেটার বিরুদ্ধে এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দেওয়ার নিয়ে উনি স্ট্রাইক করেছিলেন। সরকার এবার ডিসিশন নিয়েছে যে এমন কিছু এর সলিউশন বের করা হবে। ওই কথায় আছে না, সাপ মরে যাবে কিন্তু লাঠি ভাঙবে না। এই কারণে হয়তো অমিত শাহকে চাণক্য বলা হয়। আগে বলবো যে কি কি ডিসিশন নেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে। এই যে লাদাখের বিষয়টা কিন্তু আজকের নতুন নয়। এর আগেও সোনম বাংচুক যখন দাবি করেছিল বা তার যে ডিমান্ড করেছিল, সেই ডিমান্ডটা কিন্তু গভর্নমেন্ট পূরণ করেছিল, মানে পূরণ করা হয়েছিল আর কি। ইউটি করা নিয়ে, মানে লাদাখকে ইউনিয়ন টেরিটরি করা নিয়ে দাবি করেছিল, সেটা করা হয়েছিল। সোনম বাংচুক যখন দেখলো যে কোকরোচ জনতা পার্টি স্ট্রাইক করছে, তাদের সঙ্গে যোগদান দেওয়া হবে, মানে তাদেরকে সাপোর্টও করা হয়ে যাবে, নিজের যে দাবি বা নিজের যে ডিমান্ডটা সেটাও রাখা হয়ে যাবে। তো সেই কারণে কন্টিনিউয়াসলি হাঙ্গার স্ট্রাইক করে যাচ্ছে, কিন্তু সরকার এদিকে নজর দিচ্ছিল না। কিন্তু পরে যখন নজর দিয়ে সলিউশন বের করার চেষ্টা করছে। কোকরোচ জনতা পার্টি যে স্ট্রাইক করছে অনেক সুবিধাবাদী, এই যেমন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র পৌঁছে গেছিলেন। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে আরও যে অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিতে যুক্ত যারা, তারাও পৌঁছে গেছিলো সেখানে। মানে এই বিষয়টাকে একটু হাওয়া দিয়ে একটু জোরদার, সেই যেমন জেনজি আন্দোলন চলছিল নেপালে বা অন্যান্য জায়গায়, সেরকম ধরনের একটু করার চেষ্টা করছিল, কিন্তু সেরকমটা হয়ে ওঠেনি। আমি আপনাদের যেটা বলতে চাইছি, এরা যে চেষ্টা করেছিল এই জেনজি আন্দোলন বা বাংলাদেশ টাইপের কিছু করে দেওয়ার বা নেপাল টাইপের কিছু করার, কিন্তু সেটা তো হয়ে ওঠেনি। কারণ হওয়ার মতন কোনো সিচুয়েশন নেই। দেখো, যেটা নিয়ে আন্দোলন করা দরকার, E20 থেকে শুরু করে বা অন্যান্য যে বিষয়গুলো, এইসব বিষয়গুলো নিয়ে যে আন্দোলন করার দরকার, এই যারা বামপন্থী বিচারধারার লোক, যারা পাবলিকের বা জনগণের মাসিহা হয়ে বেড়ায়, তাদের যে আন্দোলন করা দরকার, কিন্তু তারা আন্দোলন করেনি। তারা কি আন্দোলন করছে? নরেন্দ্র মোদী কোথায় চলে গেল, কি করে ফেললো, কি না করে দিল, এইসব নিয়ে, মানে যেগুলো মানুষের কোনো কাজে লাগছে না বা মানুষের কোনো কাজে লাগবে না, সেরকম ধরনের বিষয় নিয়ে আন্দোলন করছে। কিন্তু এইসব আন্দোলনগুলো E20 থেকে শুরু করে বা অন্যান্য যে আন্দোলন, সেগুলো যারা করছে, তাদের ডিমান্ড সরকার ফুলফিল করে দিচ্ছে। সোনম বাংচুক যেমন বলে বেড়ায় ডিগ্রি ইম্পর্টেন্ট নয়, নলেজ ইম্পর্টেন্ট, সেরকমই এই যেটা কোকরোচ জনতা পার্টি থেকে শুরু করে বা তাদের মধ্যে যারা আছে, বা আরও এরকম বহু আছে যারা বিটেক এমটেক, আরও অনেক কিছু উচ্চশিক্ষিত যারা, তারা বেসিক, তাদের মানে অ্যাকচুয়াল বেসিক সেন্স নেই, কমন জিনিসটা, মানে বিটেক এমটেকের ফুল ফর্ম হয়তো বলতে পারবে না, এরকম অনেক মানুষ আছে। অথচ বিটেক এমটেক করে ফেলেছে, বহু আছে, আপনারা ভিডিওতেও দেখেছেন। বলে ডিমান্ড করে যে আমি বিটেক করেছি এমটেক করেছি, অথচ জিজ্ঞেস করলে নেই, খালি একদম ব্ল্যাঙ্ক, জিরো। এই জন্যই সুপ্রিম কোর্টের জাস্টিস বলেছিলেন, এরা ভুলভাল ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়ে যায়, কোনো নলেজ থাকে না, বেসিক নলেজ বলতে কিছু নেই, কমন সেন্স বলতে কিছু নেই, এদের জিরো। তো তারা এসে উল্টো পাল্টা বিষয় নিয়ে আন্দোলন শুরু করে দেয়, দেশের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করে ফেলে, এবং দেশের জন্য এরা দিন দিন একটা একটা বিপজ্জনক সিচুয়েশন তৈরি করে দিচ্ছে। হয়তো আপনারা ভাববেন যে আমি কী সব ভুলভাল বলছি, উল্টো পাল্টা বলছি। আপনাদের জন্য আমি একটা ছোট্ট একটা ভিডিও দিচ্ছি স্ক্রিনে, আপনারা দেখুন ভিডিওটা দেখলে হয়তো আশা করি বুঝতে পারবেন। आई सपोर्ट उमर खालिद, यस, उसमें कोई बुराई नहीं है उनको सपोर्ट करने के लिए। लेकिन ये नारा लगाना कि भारत तेरे टुकड़े होंगे, ये नारा लगाना कि भारत को चिकन नेक से जो हम काट देंगे, आपको नहीं लगता कि ये वाकई में देशद्रोह वाला एक नारा हो चुका है? कोई नो चिकन नेक क्या है, आपको पता है चिकन नेक क्या है? मुझे चिकन नेक के बारे में नहीं पता, ऑनेस्टली स्पीकिंग। लेकिन मैं 50 बार बोले हैं, पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए, हैं? पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो, लेकिन नहीं। चुप, ये वीडियो मैं केवल आपके लिए बना रहा हूँ। क्या इन लोगों के लिए आपने ये नीट का अनशन रखा था? यहाँ एक लेडी है जो कहती है बस नाम रहेगा अल्लाह का, बस नाम रहेगा अल्लाह का। अब इस वीडियो को देखिए। और आप भारत जीने लायक नहीं बचा कि हम इस देश में रहें। यहाँ का सिस्टम इतना खराब हो चुका है कि हम लोग को यहाँ पे और जीने में भी डर लगता है कि इंडिया अब रहने लायक नहीं है। अब इनका डांस देखिए। ये लोग नीट के लिए प्रोटेस्टर हैं। ये धर्मेंद्र प्रधान का इस्तीफा लेंगे। सोनम वांगचुक, हम लोग आपसे क्यों प्यार करते थे? 3 इडियट मूवी देखने के बाद पता चला कि भारत में कोई है जो इंडियन आर्मी के लिए आइस स्तूपा बनाता है। इतने सारे पेटेंट बराबर। ये अरुणादिति रॉय क्या कर रही है? कश्मीर भारत का हिस्सा नहीं है। कश्मीर वॉज नेवर है इंटीग्रल पार्ट ऑफ इंडिया। जो यासीन मलिक के साथ रहता है उसके साथ स्टेज शेयर कर रहे हो। सोनम जी, एक बात बताइए, क्या आप भी इसी बात पे यकीन करते हैं कि कश्मीर हमारे देश का हिस्सा नहीं है? तो उन माओं को जिनको आप नीट में इंसाफ दिलाना
সেকেন্ড যে ভিডিওটা আপনারা দেখলেন উনি প্রমাণ দিয়ে বলছেন, দেখাচ্ছেন যন্তর মন্তরের যে আন্দোলনটা চলছিল নিট নিয়ে বা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে আন্দোলন চলছিল, ওটা কিন্তু আন্দোলন নেই। এখন এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে ধর্মেন্দ্র প্রধান যে ইস্তফা দিচ্ছে সেটা কিন্তু এদের জন্য নয়, সরকার ডিসাইড করেছে তার জন্য। কিন্তু এই যে এরা যে আন্দোলন করছে, এরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত যারা, অ্যান্টি ন্যাশনাল যারা, তারা এখানে যুক্ত হয়ে গেছে। মানে বেসিক্যালি ওরা একটা অ্যান্টি ইন্ডিয়া আন্দোলন শুরু করে দিয়েছে, ভারতের বিরুদ্ধে, ভারতের কালচারের বিরুদ্ধে, ভারতের জুডিশিয়ারির বিরুদ্ধে, ভারতের যে সিস্টেমের বিরুদ্ধে, ভারতের ইনস্টিটিউশনের বিরুদ্ধে ন্যারেটিভ শুরু করে দিয়েছে, একটা আন্দোলন শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি এটাকে যদি সহজ কথায় বলা যায়, অ্যান্টি ইন্ডিয়া আন্দোলন হচ্ছে। সোনম বাংচুক এখানে এদের সঙ্গে যোগ দিয়েছিলেন, এদেরকে সাপোর্ট করেছিলেন, এদের সঙ্গে থেকে আন্দোলন করেছিলেন, যে হাঙ্গার স্ট্রাইক করেছিলেন। আর এরা কি করছে, তার সামনে খাবার খেয়েই যাচ্ছে। এরা ভাবছে হয়তো উনি ঋষি মহারিষিরা যেমন দীর্ঘদিন না খেয়ে থাকতে পারতেন, লোভ নেই, খাবার নেই, সেরকম একটা ব্যাপার ভেবেছিলেন। উনিও একটা মানুষ, সেটা এদের মনে আসেনি। তখন সোনম বাংচুক নিজে থেকে বলছে যে আমি তো গান্ধীজি নই, একটা মানুষ ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, তার সামনে বসে খাবার এরা খেয়েই যাচ্ছে। মানে ভাবতে পারছেন এটা কোন লেভেলের। সোনম বাংচুককে বলবো যে আপনি এদের সঙ্গে থেকে আন্দোলন করলেন, কিন্তু আন্দোলনে কোনো লাভ হলো না, এরা কিন্তু কোনো কাজে লাগলো না। আপনার যে ডিমান্ড, আপনার যে চাওয়া, আপনি যেগুলো ডিমান্ড করছিলেন সরকারের কাছে, সেগুলো কিন্তু ফুলফিল করছে সরকারই। দুটো একসঙ্গে হলো, নিজের জায়গায় স্থির থাকা, ডিমান্ড ফুলফিল করা, দুটোই করলো, কিন্তু এরা কোনো কাজে লাগলো না। উপরন্তু আপনার যে একটা ছবি ছিল, আপনাকে যে মানুষ এত ভালোবাসতো, সেটা কিন্তু একটা নেগেটিভ ওয়ের দিকে চলে গেল কিছুটা। যে আপনি কাদের সঙ্গে আন্দোলন করছিলেন, কারা ছিল আপনার সঙ্গে, আপনি কাদের সাপোর্ট করছিলেন। এখানে যাদের আন্দোলন করার দরকার তারা কিন্তু আন্দোলন করছে না প্রকৃতার্থে। কেজরিওয়াল, মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী, এদের মতন নেতারা এই বসে আছে, মানে ওই ঘাপটি মেরে বসে থাকা যায় না, ওরকম ঘাপটি মেরে বসে আছে। কখন ইউপি ইলেকশন হেরে যাবে এরা, তারপরে আমরা স্ট্রাইক করব। এই আন্দোলনের ফলে জেএনজি আন্দোলনের মতো একটা বড় সড়ো একটা নেপালের মতন বা বাংলাদেশের মতো একটা জোরদার আন্দোলন শুরু হয়ে যাবে। তারপরে এরা এসে হই করে একটা সিট থেকে নামিয়ে দেওয়া হবে, আমরা অ্যাক্টিভ হয়ে যাব বাংলায়, এরকম একটা যে এদের চাহিদা, সেটা কখনো ফুলফিল হলো না, আর হবেও না। কারণ সেরকম কোনো সিচুয়েশনই তো নেই, সেরকম কোনো কারণই নেই, সরকার তো ফুলফিল করেই দিচ্ছে অলরেডি। তাহলে এরকম হওয়ার কোনো সুযোগই নেই, এরকম হওয়ার কোনো সম্ভবই নয়। আমি আপনাদের বলবো, লাদাখকে নিয়ে যে ডিমান্ডগুলো সোনম বাংচুক করেছিল, সেই ডিমান্ডগুলো যে ফুলফিল করেছে, তার মধ্যে ঠিক কি হয়েছে। লাদাখকে 371 মানে 371 যে অ্যাক্ট, সেই অ্যাক্টের আওতায় আনা হয়েছে। এই অ্যাক্টে কি আছে সবটা আপনাদের বলবো। 371 যে ফ্রেমওয়ার্ক, আন্ডার কনস্টিটিউশন প্রভিশন যে ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কটা কি সেটা আপনাদের বলার আগে আমি আপনাদের বলি, এই সোনম বাংচুক এর আগেও যে আন্দোলন করেছিল বা এর আগে যে ডিমান্ড করেছিল লাদাখকে ইউটি করা নিয়ে, 2019-এর আগস্টে সেটাকে ফুলফিল করেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট। আন্দোলনটা কি ছিল বা এই ডিমান্ডটা কি ছিল? ডিমান্ডটা ছিল, আগে কি হতো, জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ একটা একসঙ্গে ছিল। তো যে কারণে তখন ডিমান্ড করে এই সোনম বাংচুক যে আমরা যে লাদাখের যে অংশটাকে মানে জম্মু কাশ্মীর সঙ্গে আছি, যখন সরকার ডেভেলপমেন্ট করছে তখন তার পুরোপুরি কনসেন্ট্রেট করছে জম্মু কাশ্মীরের দিকে, কিন্তু এই যে লাদাখের জায়গাটা ডেভেলপমেন্ট হচ্ছে না। যে কারণে তখন ডিমান্ড করেছিল যে আমাদেরকে একটা সেপারেট ইউটি করা হোক। তো তার ডিমান্ড ফুলফিল করে দেওয়া হয়, ইউটি হয়ে যায়। তো সেই ইউটি হয়ে যাওয়ার পর মানুষ খুব খুশি ছিল প্রথম, কিন্তু এখন মানুষ বলছে যে আমরা খুশি নই। কেন খুশি নই? জম্মু কাশ্মীরে আগে থেকে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছিল, কিন্তু সেটা তো লাদাখে নেই। লাদাখ যেহেতু আলাদা হয়ে গেছে, এখন লাদাখে কোনো লেজিসলেটিভ অ্যাসেম্বলি নেই। লেজিসলেটিভ অ্যাসেম্বলি নেই মানে লেজিসলেচার নেই, লেজিসলেচার নেই মানে রিপ্রেজেন্টেটিভ নেই, মানুষের যে রিপ্রেজেন্ট করবে মানুষকে, মানুষ যে কি চাইছে, অ্যাসেম্বলি সিট যেগুলো হয় সেগুলো থেকে মানুষ তার এরিয়ার মানুষের কি চাহিদা কি না চাহিদা সেটা গিয়ে অ্যাসেম্বলিতে রিপ্রেজেন্ট করে। তো সেই রিপ্রেজেন্টেটিভ নেই। তো সেই কারণে এখন সোনম বাংচুক চাইছে যে এই ইউটি যেটা লাদাখ, এই ইউটিতে লেজিসলেটিভ অ্যাসেম্বলি দেওয়া হোক, এখানে ভোটার সিস্টেম সেখানে ক্রিয়েট করা হোক, মানুষ চুজ করবে, মানুষ পছন্দ করবে, মানুষ পাঠাবে লেজিসলেটরকে, রিপ্রেজেন্টেটিভকে। এই সিস্টেমটা এখানে সোনম বাংচুক ডিমান্ড করেছে। ডিমান্ড হলো মানে সবটা যে পূরণ করে দেওয়া হবে তা তো সম্ভব নয়। চাণক্য নীতি তো এটাই না, সে তার নিজের স্ট্যান্ড পয়েন্টে থাকবে, নিজের স্ট্যান্ড পয়েন্টে থেকে ডিমান্ডও ফুলফিল করবে, মানে সাপ মরে যাবে লাঠি ভাঙবে না। এরকম এক্ষেত্রেও হয়েছে। এটা তার বলে দেওয়া যায় না যে আমি একটা হসপিটাল তৈরি করব। এই হসপিটাল তৈরি করতে গেলে আগে সেখানকার সিচুয়েশন তৈরি করতে হবে, হসপিটাল হওয়ার মতো, এবং সেখানে জমি কিনতে হবে, বিল্ডিং বানাতে হবে, মানে হিউজ একটা বিষয়। সেরকম একটা ইউটিকে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা স্টেটহুড হঠাৎ করে স্টেটহুড করে দেওয়া যায় না। সেখানে অনেক ডিভাইডেশন আছে, জুডিশিয়ারি আছে,
পুরো একটা ব্লক, একটা ডিস্ট্রিক্ট থেকে শুরু করে নানা রকম, মানে বিভিন্ন রকম একটা ব্যাপার আছে, অনেক কিছু, পুরো সিস্টেম, একটা চেন পুরো তৈরি করতে হবে। এখানে হিউজ ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে হিউজ জুডিশিয়ারির যে সিস্টেমগুলো থেকে তৈরি করে হিউজ কাজ আছে। এগুলো তো আর বলে দিলে হয় না, এ তো হাতের মোয়া নয় যে বলে দিলাম মোয়া হয়ে গেল খেয়ে নিলাম, এরকম তো হয় না। ওই জন্য একটা পুরো সিস্টেম লাগবে। আর এই যে ইনফ্রাস্ট্রাকচার, এই সিস্টেম তৈরি করতে গেলে তো একদিনে হয়ে যায় না। যে বললাম হাতের মোয়া নয়, এই জন্য একটা 5-10 বছর টাইম লাগে এইসব সিস্টেম তৈরি করতে গেলে। আজ বলে দিলাম কাল হয়ে গেল, এরকম তো হয় না। সরকার যে নিজের স্ট্যান্ড পয়েন্টে থেকেছে, সরকারের স্ট্যান্ড পয়েন্টটাও কিন্তু ভুল নয়। সরকার নিজের যে এরিয়াটাকে, মানে নিজের স্টেট সিকিউরিটি বা ইন্টারনাল সিকিউরিটি থ্রেট, এগুলোকে তো কন্ট্রোল করবে, এগুলো নিজের আয়ত্তে রাখবে, এটা তো স্বাভাবিক। কারণ সরকারকে দেখতে হবে যে সিকিউরিটি থ্রেটগুলো ইতিমধ্যে লাদাখের মধ্যে, লাদাখ তো আর শুধু ইন্ডিয়ার একটা ভেতরের জায়গা নয়, লাদাখ একটা বর্ডার এরিয়া। লাদাখ যে দেশগুলোর সঙ্গে বর্ডার শেয়ার করে, চীন, পাকিস্তান, এদের মতো দেশের সঙ্গে বর্ডার শেয়ার করে। আর এর যেসব জায়গাগুলো এই বর্ডারের পাশে, সেসব জায়গাগুলো কিন্তু ইতিমধ্যে সিকিউরিটি থ্রেট নিয়ে এসেছে। লাদাখে দুটো পার্টি আছে, একটা হচ্ছে লে অ্যাপেক্স বডি, LAB বলা হচ্ছে, আর একটা হচ্ছে কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এই যে দুটো পার্টি, এদের কিন্তু 4টা ডিমান্ড রয়েছে। এই 4টা যে ডিমান্ড, এটাকে বলা হচ্ছে 4 পয়েন্ট ডিমান্ড। এগুলো 4টা ডিমান্ডের মধ্যে প্রথম হচ্ছে লাদাখের স্টেটহুড, সেকেন্ড হচ্ছে 6 শিডিউল স্ট্যাটাসের মধ্যে আনতে চায়, থার্ড হচ্ছে তারা কনস্টিটিউশনাল সেফগার্ড চায়, ফোর্থ হচ্ছে তারা সেপারেট পাবলিক সার্ভিস কমিশন এবং লোকাল এমপ্লয়মেন্ট প্রোটেকশন। লাদাখবাসীর এই যে ডিমান্ড, এই ডিমান্ডটা কিন্তু ভুল নয়। তারা বলছে যে ইউটিল থাকলে বা যেরকম আছে স্ট্যাটাস, এরকম থাকলে পাওয়া চলে যাচ্ছে লেফটেন্যান্ট গভর্নরের হাতে। পাবলিকের যে রিপ্রেজেন্টেটিভ, তারা কিন্তু প্রেজেন্ট করতে পারছে না, এখানে মানুষের সুবিধা অসুবিধা কেউ দেখতে পাচ্ছে না, এখানে করাপশান হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা ভয় পাচ্ছে, এই দেখুন, এই লাদাখ বা জম্মু কাশ্মীর এটা 370-র আন্ডারে ছিল, স্পেশাল স্ট্যাটাস যেটা ছিল, সেই স্ট্যাটাস উঠে যাওয়ার পর এরা ভয় পাচ্ছে। স্ট্যাটাস উঠে যাওয়া মানে কি? বাইরে থেকে লোক আসতে পারবে, জমি কিনতে পারবে, চাকরি করতে পারবে, কাজ করতে পারবে, থাকতে পারবে। মানে এরা ভয় পাচ্ছে যে আমরা তো এমনিতেই কম, আমরা ট্রাইবেল, এরপর যদি লোক বাইরে থেকে আসে, এখানে থাকতে শুরু করে, তাহলে তো আমরা এমনি লুপ্ত হয়ে যাব। তার উপরে বাইরে থেকে লোক এসে এখানে চাকরি করে, তাহলে আমাদের কাজের কি হবে, আমরা কাজ কোথায় পাবো? মানে এইসব নিয়ে ভয় পাচ্ছে, যে কারণে তারা এই ডিমান্ড করছে। আর এদিক থেকে সরকার যে চাইছে বা সরকারের যে স্ট্যান্ড, সেটাও কিন্তু ভুল নয়। লাদাখের বেশ কিছু জায়গা স্ট্র্যাটেজিক্যালি কিন্তু খুব সেনসিটিভ, খুব ইম্পর্ট্যান্ট। কারণ কি, এরা এমনিতে চায়না এবং পাকিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার করে, যে কারণে খুব সেনসিটিভ। এবং তার সঙ্গে এখন তো বাংলাদেশ আবার কোত্থেকে উঠে এসে চুকচুক করছে। এই সিকিউরিটি থ্রেট সরকার চাইছে না। সরকার চাইছে কি, যে আমি এইগুলোকে নিজের আন্ডারে রাখতে, নিজের কন্ট্রোলে রাখতে। এই ছোট স্টেট, 3-4 লাখ মানুষ, এর উপরে যদি স্টেটহুড দেওয়া হয়, তাহলে সিএম লাগবে, পুরো স্ট্যান্ড লাগবে। তার উপরে যদি এই সিএম আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন হয়ে যায়, তাহলে তো আরও হয়েই গেল। মানে সরকার চাইছে না কারণ নাখরা শুনতে। সরকার চাইছে কি, যে আমার এখানে রোড হবে একদম ফাইন, বলার সঙ্গে সঙ্গে ফোর্স পৌঁছে যেতে পারবে, এয়ার বেস হবে, ফাইটার জেট যাতে নামতে পারে, আর্মি বেস হবে, পুরো স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট এবং সেনসিটিভ। যে কারণে সরকার নিজের কন্ট্রোলে রাখতে চাইছে, সরকার নিজের আয়ত্তের মধ্যে রেখে নিজে সবকিছু ডেভেলপ করতে চাইছে। সরকারের চাওয়াটাও ভুল নয়, আর মানুষ যেটা চাইছে সেদিক থেকেও ভুল নয়। মানুষ চাইছে যে ভোট দিতে ইলেকটেড বডি চাই, সে কারণে ইউটিতে থেকে ইউটি ইলেকটেড বডি যেটা, এই পাওয়ারটাও সরকার দিচ্ছে। ইলেকশন যে পাওয়ার দেওয়া হলো লাদাখবাসীকে, সেখানে কি হবে, তারা কাউন্সিলর চুজ করবে। কাউন্সিলর যেমন আমরা MLA চুজ করি, আমাদের রিপ্রেজেন্টেটিভ এবং লেজিসলেটর হিসেবে কাজ করে, তেমনই কাউন্সিলরও সেই একই কাজ করবে। তাদের এই কাউন্সিলররা চুজ করবে, আমরা যেমন আমাদের যেমন MLAরা চুজ করে যে মুখ্যমন্ত্রী কে হবে, সেরকম তাদের কাউন্সিলরও চুজ করবে CEC কে হবে। CEC অর্থাৎ চিফ এক্সিকিউটিভ কাউন্সিল, যার মাথার উপরে থাকবে LG, লেফটেন্যান্ট গভর্নর। আগেও গভর্নর ছিল, গভর্নরের হাতে সমস্ত পাওয়ার ছিল, যেটা লাদাখবাসী পছন্দ করছিল না, লাদাখবাসী চাইছিল না। কারণ লাদাখবাসী বলছিল, তাদের ডিমান্ড ছিল যে এখানে প্রচুর কারাপশন হচ্ছে, যে ডেভেলপমেন্ট যেটা হওয়ার কথা, যেভাবে বা যে ডেভেলপমেন্টগুলো হওয়ার কথা, সেগুলো হচ্ছে না। যে কারণে সরকার ডিভাইড করে দিল যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার গভর্নরের হাতে থাকবে, কিন্তু বাকি যে পাওয়ারগুলো, রুরাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে, হিল থেকে শুরু করে নানা রকম যে পাওয়ারগুলো, সেগুলো ডিভাইড করে দেওয়া হলো। এখানে মানুষও খুশি হলো, পাওয়ারও ডিভাইডেশন হলো, কারাপশন থেকে বাঁচারও একটা উপায় থাকলো, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যেটা সরকার নিজের হাতে রাখতে চেয়েছিল, সেটাও থাকলো। এই যে এটা করার জন্যে সরকার এখানে যে দুটো জেলা ছিল, লে এবং কার্গিল, এই দুটো জেলাকে ভেঙে 7টা জেলায় পরিণত করা হয়েছে। এই 7টা জেলা হবে, এবং এখানে হিল স্টেশন থেকে শুরু করে নানা রকম যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারগুলো বা রুরাল ডেভেলপমেন্ট, রোড, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে নানা রকম যে বিষয়গুলো ছিল, সেগুলো
যে যার পাওয়ার ভাগ করে দেওয়া হয়েছে এবং ডেভেলপমেন্ট সেভাবেই চলবে। এই যে পুরো সিস্টেমটাকে, এই যে পুরো কনস্টিটিউশন বডিটাকে, এটাকে পুরো একটা ফ্রেমের মধ্যে আনা হবে, একটা ফ্রেমওয়ার্ক হবে। এই ফ্রেমওয়ার্কটা আমি যেটা আপনাদের আগেই বলেছিলাম যে 371-এর আওতায় আনা হবে। এই 371টা কি কোনো সিঙ্গেল কোনো আর্টিকেল নয়, এটা একটা প্রভিশন। এর মাধ্যমে এর বিভিন্ন রকম রুলস আছে, যেমন এ বি সি ডি করে এরকম বিভিন্ন রকমের প্রভিশন আছে। এ বি সি যেরকম ভাগ ভাগ করে তৈরি করে, যেমন মণিপুরের প্রবলেম, আসামের প্রবলেম, নাগাল্যান্ডের প্রবলেম, গুজরাটের ডেভেলপমেন্ট থেকে শুরু করে নানা রকম যে সিস্টেমগুলো বা প্রবলেমসগুলো ডিল করছে সরকার, সেরকমই লাদাখের প্রবলেমটাও একটা প্রভিশন তৈরি করা হবে এই 371-এর আওতায় এনে, এবং এই প্রবলেমটাকে ডিল করবে সরকার। সরকার যেটা চাইছে সেটাও থাকলো, নিজের স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার রাখলো, মানুষ যা চাইছে তাও হলো, স্টেটহুড টাইপের একটা সিস্টেম তৈরি হয়ে গেল। এবার দেখার এটা এলজি এবং সিইসির মধ্যে কতটা পাওয়ার ডিস্ট্রিবিউশন হয়, সেটা তো আমরা ফ্রেমওয়ার্ক হওয়ার পরেই জানতে পারবো। সবটা আপনাদের সামনে রাখলাম। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রতিবেদন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে পাশে রাখতে ভুলবেন না, যাতে নতুন নতুন প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। জয় হিন্দ, বন্দে মাতরম।